আজকে আমরা পড়ব ইলেকট্রনের দ্বৈত সত্তা। বিজ্ঞানী নিলস বোর এবং পরবর্তীকালে সমারফিল্ড এনারা উভয় কিন্তু ইলেকট্রনকে একটি ঋণাত্মক কণা হিসাবে কল্পনা করেছিলেন। যেহেতু কণা হিসাবে কল্পনা করেছিলেন, তাই খুব টিনি পার্টিকেল হিসাবে কল্পনা করার পর পরমাণুর যে সমস্ত বৈশিষ্ট্য, পরমাণুর গঠনে যে সমস্ত বৈশিষ্ট্য ব্যাখ্যা করার চেষ্টা হচ্ছিল, সেগুলি কিন্তু সবটা করা যাচ্ছিল না, সব ব্যাখ্যা সঠিকভাবে দেওয়া যাচ্ছিল না, যতক্ষণ ইলেকট্রনকে খুব ছোট্ট ঋণাত্মক কণা হিসাবে কল্পনা করা হচ্ছিল। তাই বিজ্ঞান মহলে একটা সমস্যার সৃষ্টি হলো যে ইলেকট্রনকে কণা হিসাবে কল্পনা করায় কোথায় ভুল হচ্ছে সেটা আইডিয়া করাও সম্ভব হচ্ছিল না। ইতিমধ্যে বিজ্ঞানী ডি ব্রগলি 1924 সালে একটি থিওরি দেন, একটি তত্ত্ব উদ্ভাবন করেন। তিনি একটি সমীকরণ দেন, যে সমীকরণটিকে বলে ডি ব্রগলি সমীকরণ। তার সমীকরণটি কি আমরা দেখে নিই। ডি ব্রগলি সমীকরণটি হলো ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি, যেখানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, এম কণার ভর এবং ভি কণার বেগ। তাই ডি ব্রগলির এই সমীকরণ থেকে কি বোঝা যাচ্ছে? আসলে ডি ব্রগলি সমীকরণের সাহায্যে বলেন যে কণা যদি খুব ছোট হয়, অর্থাৎ ইলেকট্রন বা তার মতো ছোট যদি কণা হয়, তাহলে সেই কণার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। অর্থাৎ কণার যেমন কণার ধর্ম থাকবে, সেটাকে আমরা কণা বলতে পারবো, আবার তার তরঙ্গ ধর্মও থাকবে। একটা কণার ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটি থাকবে যদি সেটি ইলেকট্রন বা সেই ইলেকট্রনের মতো অতি ক্ষুদ্র গতিশীল কোনো কণা হয়। এই যে উনি এই কথাটি বললেন, অর্থাৎ ইলেকট্রন বা তার মতো কণার ক্ষেত্রে দু ধরনের বৈশিষ্ট্য, দু ধরনের সত্তার উপস্থিতির কথা বললেন, এইটাকে বলা হয় ডুয়াল নেচার বা দ্বৈত সত্তা। ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বলবো ডুয়াল নেচার অফ ইলেকট্রনস বা ইলেকট্রনের দ্বৈত সত্তা। তা উনি কি বলতে চাইলেন? আসলে ইলেকট্রন বা তার মতো কোনো যদি ক্ষুদ্র কণা হয়, সেটা কণা, তার কণার ধর্ম তো আছে। তাহলে এই যে ইলেকট্রন, তার কণার ধর্ম আছে, সে কণা হিসাবে আচরণ করতে পারবে। কিন্তু সেই ইলেকট্রন তো গতিশীল, তাহলে গতিশীল হলে তার মাস ইনটু তার ভেলোসিটি, এখান থেকে আমরা পেয়ে যাব তার তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডা। তাহলে ইলেকট্রনটা যখন গতিশীল অবস্থায় থাকবে, সে তরঙ্গের মতো বিহেভ করতে পারে। আলোক তরঙ্গ বা শব্দ তরঙ্গ যেভাবে যায়, সে কিন্তু সেই ইলেকট্রনটা কিন্তু সেই বা তার মতো যদি ইলেকট্রনের মতো যদি অতি ক্ষুদ্র কোনো কণা হয়, তাহলে সে কিন্তু সেই তরঙ্গ লাইক বিহেভও করবে। তার মানে তার যেমন কণার ধর্ম আছে, তেমন তরঙ্গ ধর্ম থাকবে। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য আছে, তার তরঙ্গ দৈর্ঘ্য থাকলে আমরা বলতে পারবো যে তার তরঙ্গ ধর্ম থাকবে, অর্থাৎ সে তরঙ্গের মতো বিহেভ করবে। অর্থাৎ একটা ইলেকট্রন তার দ্বৈত সত্তা, ডুয়াল নেচার থাকবে। এটাই উনি ওনার এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করলেন। তাহলে এটা ব্যাপারটা কেমন? কখনো কণা, কখনো তরঙ্গ। তাহলে আমরা কি দুটো নেচারকে একসাথে পাবো? না, আমরা যদি কণার নেচার খুঁজতে চাই, তাহলে কিন্তু তরঙ্গ নেচারকে আমরা খুঁজে পাবো না। আবার যদি তরঙ্গ ধর্ম খুঁজতে চাই, তবে কিন্তু কণার ধর্ম খুঁজে পাবো না। অর্থাৎ দুটো নেচারকে আমি একসাথে খুঁজে পাবো না। অর্থাৎ একটা সিনেমা হচ্ছে, সিনেমায় হিরো আছে, তাহলে সে সেদিন সেই সিনেমাটায় সে হিরোর রোল করছে। কিন্তু সে যদি অপর কোনো সিনেমা করে, তাতে তার মধ্যে সে ভিলেনের রোল করলো, তখন নিশ্চয়ই তার মধ্যে আমি কিছু হিরোইজম খুঁজতে যাব না। কারণ যে সিনেমায় সে হিরো, তার মধ্যে তখন হিরোইজম থাকবে। আবার যে সিনেমায় সে ভিলেন, তার মধ্যে কিন্তু তার ভিলেনের বৈশিষ্ট্য পাবো। দুটো বৈশিষ্ট্যকে আমি একসাথে খুঁজে পাবো না একই সিনেমার মধ্যে। অর্থাৎ যে সিনেমায় আমি হিরো খুঁজতে যাব, সেই সিনেমায় তাকে হিরো হিসাবে পাবো। আবার যে সিনেমায় সে ভিলেনের রোলের অভিনয় করেছে, সেই সিনেমায় আমি তাকে ভিলেন হিসাবে খুঁজে পাবো। ইলেকট্রনও তাই, যদি আমি তার কণার ধর্ম খুঁজতে চাই, তবে কণার ধর্ম পাবো। যদি তার
তরঙ্গ ধর্ম খুঁজতে চাই তাকে তরঙ্গ হিসাবেই পাবো, তার দুটো নেচারকে কিন্তু একসাথে একই জায়গায় খুঁজে পাবো না। অর্থাৎ তার ডুয়াল নেচার আছে, ইলেকট্রন বা তার মতো অতি ক্ষুদ্র কণার ক্ষেত্রে ডুয়াল নেচার আছে, কিন্তু সেই ডুয়াল নেচারকে আমি একইভাবে একই সাথে খুঁজে পাবো না। আমি যে কোনো একটাকে পাবো, অপরটাকে পাবো না। আবার এইটাকে পেতে গেলে এইটাকে, কণার ধর্মকে আমরা পাবো না। তাহলে এই ব্যাপারটা ইলেকট্রন বা অতি ক্ষুদ্র কণার ক্ষেত্রে কেন প্রযোজ্য হল? আমি যদি একটা বন্দুক থেকে বুলেট ছুড়ি, যদি আমি বুলেট ছুড়ি, সেই বুলেটটা কি হচ্ছে, সেই বুলেটটা কিন্তু সরল রেখায় যাচ্ছে, তাই তো? আমি যদি দেখতে থাকি সেই বুলেটটা কিন্তু সরল রেখায় যাচ্ছে, অর্থাৎ তার মধ্যে কিন্তু কণার প্রপার্টি আছে। তাহলে তার মধ্যে কি তরঙ্গ ধর্ম থাকতে পারে না? তার তো মাস আছে, তার তো ভেলোসিটি আছে, বেগ আছে, তাহলে তো তার তরঙ্গ দৈর্ঘ্য আছে। সেই বুলেটটার তো তরঙ্গ দৈর্ঘ্য আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য থাকলে তার তো তরঙ্গ ধর্ম থাকা উচিত। আসলে এই সমীকরণে আমরা যদি মাস বসিয়ে দিই, বুলেটটার যদি মাস বসিয়ে দিই, সেই মাসটা তো যথেষ্ট বেশি হওয়ার জন্য তার যে ল্যামডা ভ্যালুটা আসবে, তার যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসবে, সেটা এতটাই ক্ষুদ্র হবে যে সেটা অপরিমাপযোগ্য। তাকে পরিমাপ করা যাবে না, মেজারমেন্ট করা যাবে না। অর্থাৎ এই যে এরকম বড় বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু তরঙ্গ ধর্মটা পাবো না, তার তরঙ্গ দৈর্ঘ্যই মাপা যাবে না। তাহলে আমরা বলতে পারি বড় বস্তুর ক্ষেত্রে আমরা এরকম তরঙ্গ দৈর্ঘ্য পাবো না, অর্থাৎ তরঙ্গ ধর্ম পাবো না। তার ক্ষেত্রে কি পাবো? শুধুমাত্র কণার ধর্ম পাবো। অর্থাৎ বুলেট যে বন্দুক থেকে বেরিয়ে যাচ্ছে তার শুধু কণার ধর্মই বর্তমান, তার মধ্যে কোনো তরঙ্গ ধর্ম নেই। কিন্তু এই ব্যাপারটা ইলেকট্রন বা তার মতো অতি ক্ষুদ্র কণার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ ইলেকট্রনের মাস খুব কম, তাই তার মধ্যে যথেষ্ট সিগনিফিক্যান্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এবং সেই তরঙ্গ দৈর্ঘ্য থাকার জন্য তার কিন্তু আমি তরঙ্গ ধর্মও খুঁজে পাবো, কিন্তু দুটো ধর্মকে আমি একসাথে খুঁজে পাবো না। যদি তরঙ্গ ধর্ম খুঁজতে চাই তাহলে তরঙ্গ ধর্ম পাবো, যদি কণার ধর্ম খুঁজতে চাই তবে কণার ধর্ম পাবো, কিন্তু দুটোকে একসাথে পাওয়া যাবে না। অর্থাৎ ডুয়াল নেচার পাওয়া যাবে, কিন্তু সেই ডুয়াল নেচারকে একসাথে রিয়ালাইজ করতে পারবো না, যে কোনো সিঙ্গেল বৈশিষ্ট্যকেই আমি খুঁজে পাবো। তো এবার আমরা দেখে নিই যে এই যে ডি ব্রগলির সমীকরণটা যে ডি ব্রগলি তৈরি করেছিল, এটা কোথা থেকে সেই সমীকরণটা এসছে আমরা দেখে নিই, কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সমীকরণটা। তা আমরা জানি যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী E ইকুয়ালস টু এইচ নিউ। এটা কি? প্ল্যাঙ্কস থিওরি অনুযায়ী E ইকুয়ালস টু এইচ নিউ। তার মানে এইচ সি বাই ল্যামডা। আবার আইনস্টাইনের থিওরি অনুযায়ী আমরা বলতে পারি E ইকুয়ালস টু এমসি স্কোয়ার। তাহলে এই দুটোকে যদি আমি একসাথে করি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এম সি স্কোয়ার ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, or lambda equals to h by mc। এখানে h প্ল্যাঙ্কের ধ্রুবক, m ভর এবং c আলোর গতিবেগ। অর্থাৎ এই যে c এখানে ছিল এটা কিন্তু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। ডি ব্রগলি কি করলেন, যে ইলেকট্রনের গতিবেগ তো v, আমরা v হিসাবে লিখি ইলেকট্রনের গতিবেগ, তাহলে উনি কি করলেন, c এর জায়গায় v কে বসিয়ে দিলেন। তাহলে v ইন প্লেস অফ c, তাহলে v ইন প্লেস অফ c যদি আমরা করে দিই তাহলে আমরা কি পাবো? ল্যামডা ইকুয়ালস টু h বাই mv। তো উনি এই যে সমীকরণটা তৈরি করেছিলেন এটি ডি ব্রগলির সমীকরণ, এবং এটা উনি পেয়েছিলেন আইনস্টাইনের থিওরি এবং প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিকে কাজে লাগিয়ে। এবার আমরা একটা প্রবলেম সলভ করব। 2.05 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি ইলেকট্রনের দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। এইচ এর মান আমি যদি এসআই ইউনিটে বসাই তাহলে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড।
m, ইলেকট্রনের মাস কত? 9.11 into 10 to the power minus 31, 9.11 into 10 to the power minus 31 kg। ভেলোসিটি বলে দেওয়া আছে 2.05 into 10 to the power 7 মিটার সেকেন্ড ইনভার্স। তা আমরা যদি এগুলোকে হিসাব করি তাহলে আমরা পেয়ে যাব 3.548 into 10 to the power minus 11 মিটার। তাহলে এটাই আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখব যে 1 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলের ক্ষেত্রে তরঙ্গ ধর্মের অস্তিত্ব থাকতে পারে কি? অর্থাৎ তার ক্ষেত্রে কি দ্বৈত সত্তা আছে ক্রিকেট বলটির ক্ষেত্রে? তার ডি ব্রগলির সমীকরণ থেকে তো আমরা এর আগেই শুনলাম যে ডি ব্রগলি বলেছেন যে ইলেকট্রন বা তার মতো অতি ক্ষুদ্র কণার ক্ষেত্রেই একমাত্র দ্বৈত সত্তা থাকতে পারে। তা আমরা দেখে নিই, আমরা এখানে প্রমাণও করে ফেলতে পারবো যে কেন ক্রিকেট বলের ক্ষেত্রে এরকম দ্বৈত সত্তা নেই, অর্থাৎ তার ক্ষেত্রে শুধু কণার ধর্মই আছে, তরঙ্গ ধর্ম নেই। তা আমরা যদি ল্যামডা মেজারমেন্ট করি তার মানে আমরা লিখতে পারি 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই মাস এখানে 200 গ্রাম বলেছে মানে 0.2 কেজি, 0.2 কেজি, আর ভেলোসিটি বলেছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি আমরা এখানে পাবো 3.31 into 10 to the power minus 34 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু এখানে অতি ক্ষুদ্র 10 to the power minus 35 মিটার। তো এত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য প্র্যাকটিক্যালি মেজার করা যাবে না, তাহলে এটা মেজারমেন্ট করাই সম্ভব না, এত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। তাই আমরা বলতে পারি যে এর ক্ষেত্রে তরঙ্গ ধর্মের কোনো অস্তিত্ব নেই, কোনো তরঙ্গ ধর্ম এর ক্ষেত্রে থাকবে না। ক্রিকেট বলের ক্ষেত্রে শুধুমাত্র একটি ধর্মই থাকবে, যেটি পার্টিকেল নেচার, কণার ধর্ম। তার মধ্যে ডি ব্রগলি সমীকরণ কিন্তু প্রযোজ্য হবে না, কারণ তার দ্বৈত সত্তা নেই। এবং আমরা আর একটা কথা এখান থেকে বলতে পারি যে যেহেতু এর তরঙ্গ দৈর্ঘ্যটা অতি ক্ষুদ্র, তার মানে এর ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক খুব হাই। কেমন করে বললাম? কারণ আমরা জানি যে E equals to H নিউ H C বাই ল্যামডা, অর্থাৎ ল্যামডা যদি খুব ছোট হয় তার মানে নিউ খুব হাই হবে, অর্থাৎ কম্পাঙ্ক খুব বেশি হবে, এবং কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে এনার্জি ভেরি হাই হবে। তাহলে একটা ক্রিকেট বলের এত বেশি এনার্জি, সেটাও কিন্তু আনবিলিভেবল। হ্যাঁ, তাই সেই জন্য আমরা যদি বলিও যে এই ল্যামডাটা কম হলেও যে এর অস্তিত্ব আছে, এবং থাকলে কি হবে, থাকলে পরে এর ফ্রিকোয়েন্সিটা খুব হাই হবে, তার মানে এই ক্রিকেট বলটার এনার্জি ভেরি হাই হবে, এবং এত হাই যে বাস্তব অস্তিত্বই থাকা সম্ভব না। কারণ এত বেশি এনার্জি তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, খুব হাই এনার্জি, হিউজ এনার্জি পাওয়া যাবে, যেটা সম্ভব না। একটা ক্রিকেট বল 200 গ্রাম ভরের একটা ক্রিকেট বল 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তার এত হাই এনার্জি থাকা সম্ভব না। এটা একটা আনরিয়ালিস্টিক কন্ডিশনে চলে যাবে, অর্থাৎ এর কোনো এই যে হাই এনার্জি কন্ডিশন, এটা কিন্তু আনবিলিভেবল, অবাস্তব একটা পরিস্থিতি হবে। তাই আমরা এই দুক্ষেত্রেও বিচার করে বলতে পারি যে এরকম ক্রিকেট বলের ক্ষেত্রে দ্বৈত সত্তা থাকা সম্ভব না, অর্থাৎ তরঙ্গ ধর্ম থাকা একেবারেই সম্ভব না, অর্থাৎ এ কিন্তু ডি ব্রগলি সমীকরণ কখনোই মানবে না। অর্থাৎ ডি ব্রগলির সমীকরণ শুধুমাত্র ইলেকট্রন বা তার মতো ক্ষুদ্র কণার ক্ষেত্রেই প্রযোজ্য। যেগুলো বস্তুকে আমরা বাস্তবে দেখতে পাই, অর্থাৎ বড় বস্তু, তারা গতিশীল হলে পরেও তাদের ক্ষেত্রে ডি ব্রগলির সমীকরণ কোনোভাবেই প্রযোজ্য হবে না। তাহলে ইলেকট্রন বা তার মতো অতি ক্ষুদ্র কণার ক্ষেত্রেই ডি ব্রগলির সমীকরণটা একমাত্র প্রযোজ্য হবে। এবার আমরা নেক্সট প্রবলেম করব। বোর তত্ত্ব প্রয়োগ করে দেখাও যে আবর্তনশীল ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথের পরিধি ইলেকট্রন দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। তো দেখি এটাকে কিভাবে সলভ করা যায়। আমরা জানি বোরের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনের কৌণিক ভরবেগ,
সেটি কত? সেটি হচ্ছে mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। এটা আমরা জানি আগে থেকে, অর্থাৎ আমরা এরকম ভাবে লিখতে পারি mv ইকুয়ালস টু nh বাই 2 পাই m 2 পাই r। mv ইকুয়ালস টু nh বাই 2 পাই r, এটা আমরা বোরের কনসেপশন থেকে জানি। আবার আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে জানি ল্যামডা ইকুয়ালস টু h বাই mv, অর্থাৎ mv ইকুয়ালস টু h বাই ল্যামডা। দুটোকে যদি আমি তুলনা করি তাহলে আমি এইভাবে লিখতে পারি h বাই ল্যামডা ইকুয়ালস টু nh বাই 2 পাই r। এখান থেকে h বাদ গেল, তাহলে আমরা লিখতে পারি 2 পাই r ইকুয়ালস টু n ল্যামডা। তাহলে এই যে পেলাম 2 পাই r ইকুয়ালস টু n ল্যামডা, এটাই আমাদের কিন্তু রিকোয়ার্ড ইকুয়েশন। অর্থাৎ 2 পাই r মানে কি? কক্ষপথের পরিধি, এটা হচ্ছে পরিধি, বৃত্তাকার কক্ষপথের পরিধি। আর n একটা পূর্ণ সংখ্যা, সবসময় বোরের কনসেপশন অনুযায়ী n পূর্ণ সংখ্যা ছিল। এবং ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ইলেকট্রনের যে তরঙ্গ থাকবে তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে পূর্ণ সংখ্যা গুণ করলে সেটার মান যা খুশি হতে পারে, সেটা গুণ করে তাহলে আমরা পরিধির সাথে সমান পাবো। যেমন দেখো এইখানটায় একটা আমরা বৃত্তাকার একটা পরিধি চিন্তা করছি, বৃত্তাকার একটা কক্ষপথ চিন্তা করছি, যার পরিধিটা 2 পাই r। আমি যদি নিউক্লিয়াস থেকে দূরত্বটা ধরি r, তাহলে এই বৃত্তটার পরিধি হবে 2 পাই r। তাহলে এই যদি ইলেকট্রন যদি এইভাবে যায় তরঙ্গের আকারে, তাহলে প্রতিটা ক্ষেত্রে কি এখান থেকে এটা একটা টোটাল তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এটুকুটা। তাহলে এরকম ভাবে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় পাচ্ছি, অর্থাৎ এই যে ফার্স্ট এবং লাস্ট এখান থেকে যদি স্টার্ট করি মিলে যাচ্ছে কিন্তু। তাহলে দেখো এখান থেকে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য 2 নাম্বার, এটা 3, এইটা আমাদের হচ্ছে 4, এটা 5, 6 এবং 7। তাহলে 7 ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য এখানটায় এই ছবি অনুযায়ী সেটা পরিধির সাথে সমান হচ্ছে, তার মানে পূর্ণ সংখ্যা হচ্ছে। কিন্তু এখানে যে ছবিটা গেছে, এখানে দেখো দুটো তরঙ্গের কিন্তু স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট মেলেনি, এটা ক্রস হয়ে গেছে, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যায় আসবে না। তাই এটা কিন্তু হবে না, এটা হতে পারে না, অ্যাকচুয়ালি এরকমটাই হবে। আমরা যে সমীকরণটা পেলাম 2 পাই r ইকুয়ালস টু n ল্যামডা, যেখানে n এর মান পূর্ণ সংখ্যা, তো এখানে কিন্তু ছবিটা এরকম হতে হবে। এবার আমরা নেক্সট প্রবলেম দেখব। 2 পাই r ইকুয়ালস টু n ল্যামডা, এই সমীকরণটা থেকে বোরের সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। তা একটু আগে আমরা 2 পাই r ইকুয়ালস টু n ল্যামডা সমীকরণটি তৈরি করলাম, প্রতিষ্ঠা করলাম। তাই এবার আমরা রিভার্স ডিরেকশনে যাব, অর্থাৎ আমরা বোরের সমীকরণ থেকে এসেছিলাম 2 পাই r ইকুয়ালস টু n ল্যামডা। এবার আমরা 2 পাই r ইকুয়ালস টু n ল্যামডা থেকে যাব বোরের সেই সমীকরণে, যেটা ইলেকট্রনের কৌণিক ভরবেগকে প্রকাশ করে। তাহলে 2 পাই r ইকুয়ালস টু n ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি হবে? 2 পাই r বাই n। আবার আমরা ডি ব্রগলির সমীকরণ অনুযায়ী জানি ল্যামডা ইকুয়ালস টু h বাই mv। তাহলে এই দুটো সমীকরণকে আমি একসাথে লিখতে পারি h বাই mv ইকুয়ালস টু 2 পাই r বাই n। তাহলে এইগুলোকে একসাথে যদি করা যায় আমরা নিশ্চয়ই এরকম পাবো mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই, যেটা আমাদের বোরের সেই সমীকরণ যা দিয়ে ইলেকট্রনের কৌণিক ভরবেগকে প্রকাশ করা যায়। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন।